হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিডি কোশাম্বীর ঐতিহাসিক অবদানের মূল্যায়ন করুন। অর্থাৎ ডিডি কোশাম্বী, দামোদর ধর্মানন্দ কোশাম্বীর উপরে এই প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করছি ভিডিওতে। ইতিহাস চর্চার প্রচলিত ধারার বাইরে অবস্থান করেন দামোদর ধর্মানন্দ কোশাম্বী 1907 থেকে 1966। গোয়ার কোশবেন নামক স্থানে তার জন্ম। পিতা ছিলেন বৌদ্ধ ধর্ম বিশেষজ্ঞ। দেশ ও মানুষের প্রতি তার ভালোবাসা পুত্রের মধ্যে বর্তে ছিল। যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সঙ্গে অধ্যাপনার সূত্রে তিনি যুক্ত থাকায় দামোদর উক্ত প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা লাভ করেন। বিষয় হিসেবে তিনি ইতিহাস, গণিত এবং ভাষাবিদ্যা নির্বাচন করেন। মাতৃভাষা ছাড়াও তিনি সংস্কৃত, পালি, আরবি, লাটিন, গ্রিক ও ফার্সি ভাষা শিক্ষা করেছিলেন। বারাণসী ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক হিসেবে অল্পকাল দায়িত্ব পালনের পর তিনি পুনার ফার্গুসন কলেজে যোগ দেন। কর্মজীবনের দীর্ঘতম অর্থাৎ 1947 থেকে 62 তিনি টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের সঙ্গে গণিতের অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। 1965 সালে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ তাকে এমেরিটাস প্রফেসর পদে বরণ করে, কিন্তু পরের বছর অকালে তার প্রয়াণ হয়। প্যারা করে প্রাচীন ভারতের ইতিহাস বিষয়ে কোশাম্বী দুটি গ্রন্থ রচনা করেন, অ্যান ইন্ট্রোডাকশনস টু দ্য স্টাডি অব ইন্ডিয়ান হিস্ট্রি 1956 এবং দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অব অ্যানসিয়েন্ট ইন্ডিয়া 1965, এক্সপেরিটিং ইজি এক্সারসাইজ ইন দ্য ডায়ালেকটিক্যাল মেথড 1957 এবং মিথ অ্যান্ড রিয়েলিটি স্টাডিজ ইন দ্য ফরমেশন অব ইন্ডিয়ান কালচার 1962 নামে দুটি প্রবন্ধ গ্রন্থ তিনি প্রণয়ন করেন। প্রথমটিতে 3টি এবং দ্বিতীয়টিতে 5টি প্রবন্ধ যথাক্রমে ভারতের ইতিহাস সংক্রান্ত। প্রাচীন ভারতের ইতিহাস পুনরুদ্ধারের পথে প্রধান বাধা নির্ভরযোগ্য তথ্যের অপ্রতুলতা, আকরিক উপাদানগুলির অর্থাৎ সাহিত্য, মুদ্রা, শিলালেখ, স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতি সমন্বয় ব্যতীত ঐতিহাসিক চিত্র যথাযথভাবে উপাদান ব্যবহারে তার সতর্কতা লক্ষণীয়। বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলির উপর তিনি অধিক গুরুত্ব আরোপ করতেন। যেহেতু এখানে প্রাপ্ত তথ্য শিলালেখের দ্বারা সমর্থন করা যায়, তিনি ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যায় বিশ্বাসী ছিলেন। উৎপাদন পদ্ধতি সম্পর্কে তার বিশেষ আগ্রহ ছিল। নৃতাত্ত্বিক অনুসন্ধানের ফলাফল তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করেননি, কারণ তিনি মনে করতেন খাদ্য উৎপাদনের উন্নততর পদ্ধতি অবলম্বন হেতু মানুষের শারীরিক গঠনের যে পরিবর্তন দেখা দেয় তার প্রতি নৃতাত্ত্বিকরা উপযুক্ত গুরুত্ব আরোপ করেন না। তবে তিনি মনে করতেন ক্ষেত্র সমীক্ষা প্রয়োজন, কারণ প্রাচীনকালের সব চিহ্ন এখনও লুপ্ত হয়নি। ইতিহাসের উপাদান হিসেবে কোশাম্বী জনশ্রুতি এবং কল্পকথাকে অর্থাৎ মিথকে অবহেলা করেননি, যেহেতু সাধারণের বিশ্বাসের প্রতিফলন তাতে ঘটেছে। অ্যান ইন্ট্রোডাকশনস টু দ্য স্টাডি অব ইন্ডিয়ান হিস্ট্রি নামক ইতিহাসের কোনো অনুপুঙ্খিক বিবরণ নয়, আলোচনার জন্য ভারত ইতিহাসের প্রধান ধারাগুলি এখানে বেছে নেওয়া হয়েছে। 10টি অধ্যায়ে আলোচনা বিভক্ত। বিষয়টির প্রারম্ভিক ধারণায় এবং আলোচনা পদ্ধতি বর্ণনার পর সমাজের শ্রেণী বিকাশের পূর্বেকার অবস্থা, সিন্ধু সভ্যতা, আর্যদের আগমন ও বিস্তার, মগধ সাম্রাজ্যের বিস্তার, গ্রামীণ অর্থনীতির সংগঠন, বাণিজ্য, বহিঃশত্রুর আক্রমণ এবং সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব প্রভৃতি প্রসঙ্গ বিভিন্ন অধ্যায়ে স্থান লাভ করেছে। দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অব অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে অনুরূপ বিষয় বিন্যাস ঘটানো হয়েছে। সাক্ষ্য সাবুদের অভাবে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত নয়। প্রযুক্তিগত বিবর্তন এবং তার অন্তর্নিহিত সামাজিক কারণ অনুসন্ধানে কোশাম্বী যথার্থই আগ্রহী ছিলেন। তিনি মনে করতেন প্রাচীন ভারতের ইতিহাসের মূল কথা হল সমাজ ও সংস্কৃতির মূল স্রোতে আদিবাসীদের আত্মীকরণ। বিভিন্ন সময় যেসব বিদেশি জনগোষ্ঠী ভারত আক্রমণ করেছে, উপজাতিদের সংস্পর্শে এসে তারা তাদের আচার অনুষ্ঠান, প্রচলিত বিশ্বাস প্রভৃতির দ্বারা প্রভাবিত না হয়ে পারেনি। প্যারা করে বিজ্ঞান মনস্কতা কোশাম্বীর রচনার প্রধান বৈশিষ্ট্য। সন তারিখ চিহ্নিত প্রচলিত রাজনৈতিক ইতিহাসে তিনি আগ্রহ বোধ করেননি, কারণ শ্রেণীগত অবস্থানের সঙ্গে সঙ্গে ঘটনার গুরুত্ব পাল্টায়। একই ঘটনা সমাজের সব শ্রেণীর মানুষের কাছে সমান তাৎপর্য বহন করে না। উৎপাদন পদ্ধতির বিবর্তন অনুসন্ধানের ওপর কোশাম্বী বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। মার্ক্সবাদে বিশ্বাসী হওয়া সত্ত্বেও মার্ক্সের সব সিদ্ধান্ত তিনি সমর্থন করেননি।
মার্ক্সের বিখ্যাত উক্তি, ভারতীয় সমাজের কোনো ইতিহাস নেই, অন্তত জানা এমন কোনো ইতিহাস নেই, এই ধারণা যে কত ভ্রান্ত কোশাম্বী রচনা তা প্রমাণ করে। এশিয়া মহাদেশের সমাজ ব্যবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি, উৎপাদন ব্যবস্থা নিজস্ব নিয়ম অনুসরণ করছে। মার্ক্সের ইত্যাকার বক্তব্য ভারত ইতিহাস সম্পর্কে স্বল্প জ্ঞানের ফল বলতেও কোশাম্বী দ্বিধা করেননি। উদাহরণত হলো চাষ প্রবর্তন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। মৌর্য, সাতবাহন এবং গুপ্ত যুগের মতো প্রাচীনকালের সাম্রাজ্যগুলি গ্রাম সমাজের বিকাশের ফলেই সম্ভব হয়েছিল। সাম্রাজ্যের ব্যয়ভার এবং সৈন্যবাহিনীর ভরণ পোষণের জন্য প্রয়োজন বাণিজ্যিক সমৃদ্ধি এবং কৃষিতে প্রচুর উৎপাদন, না হলে রাষ্ট্রের পক্ষে বিরাট রাজস্ব আদায় করা সম্ভব নয়। গুপ্ত যুগে এই গ্রামগুলি অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে বাণিজ্যিক লেনদেন ব্যাহত হয়। এই সময় থেকেই ভারতের সামন্ততন্ত্রের সূচনা। ভক্তি আন্দোলন তাকে আরও সুদৃঢ় করে। গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলতে কোশাম্বী অস্বীকার করেন। কবিকুল এবং পুরোহিততন্ত্রের চেষ্টায় তার মতে গুপ্তযুগ স্বর্ণযুগ আখ্যা লাভ করেছে। প্রকৃতপক্ষে মানুষের স্বর্ণযুগ রয়েছে ভবিষ্যতে, অতীতের ইতিহাসে নয়। তবে ইতিহাস চর্চা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। কোশাম্বীর বক্তব্যের সঙ্গে সব ঐতিহাসিক একমত হবেন আশা করা যায় না। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়াও অনেক ক্ষেত্রে তিনি মন্তব্য করেছেন। মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারকে তিনি মনে করেন পবিত্র জলাধার সংক্রান্ত ধারণার পূর্ববর্তী একটি নিদর্শন। নাগরিক চাহিদা বৃদ্ধি এবং কৃষির উৎপাদন আনুপাতিক না হওয়ায় সিন্ধু সভ্যতার পতন হয়েছিল। কোশাম্বীর এই মন্তব্য কম বিতর্কমূলক নয়। আভ্যন্তরীণ পণ্য বন্টনে মন্দির ও পুরোহিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তিনি মনে করেন। বৌদ্ধ ধর্মের পতনের জন্য তিনি সংঘ ব্যবস্থাকে দায়ী করেছেন, যেহেতু উৎপাদন তাদের কোনো অবদান ছিল না। কোশাম্বী মনে করতেন সামাজিক সংগঠন উৎপাদন ব্যবস্থা অপেক্ষা অধিক উন্নত হতে পারে না। উন্নততর উৎপাদন ব্যবস্থার অধিকারীর পক্ষে কেবল কোনো জনগোষ্ঠীর মুখে ভাষা যোগানো সম্ভব। এসব সিদ্ধান্তের পিছনে কোনো তথ্যগত সমর্থন নেই। এই ছিল ডিডি কোশাম্বীর যে ঐতিহাসিক অবদান সে প্রসঙ্গে 12 নম্বরের কোশ্চেন অ্যান্সার, এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।